শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদর্শিত সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে প্রত্যর্পণ চুক্তি না ভেঙেই তাকে রাখতে পারবে। চুক্তির দুটি ধারা হবে সহায়ক। সরকার গোপনে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগে মার্ক্সবাদী রাজনীতিবিদদের। সিপিবির সভাপতি অভিযোগ করলেন জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে। রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে চায় সরকার, খরচ ৩৬৩ কোটি টাকা। গণভোটের ৪টি প্রশ্নের খসড়া প্রস্তুত করে ফেলেছে সরকার, তবে উত্তর দিতে হবে একটি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ভারত চাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করতে পারবে। বাংলাদেশ ২০১৩ সালের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে। তবে একই চুক্তির দুটি ধারার সুযোগ নিয়ে ভারত খুব সহজেই এই দাবিকে এড়িয়ে যেতে পারবে। এতে চুক্তি লঙ্ঘন হওয়ারও সম্ভাবনা নেই। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পরই ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। এর বিপরীতে ভারতের পররাষ্ট্র দপ্তর যে বিবৃতি দিয়েছে তাতে বাংলাদেশের নাগরিকদের বৃহত্তর স্বার্থের প্রতি সম্মান জানানোর কথা বললেও সাউথ ব্লক একেবারেই স্পষ্টভাবে কিছু বলেনি। ২০১৩ সালের চুক্তিটি বিশ্লেষণ করেছে বাঙালিয়ানা। দেখা গেছে এই চুক্তির ৬ ও ৮ নম্বর ধারাটি ভারতের জন্য হতে পারে তুরুপের তাস, যদি তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণে রাজি না থাকে। এবং এই দুই ধারা এতটাই বেশি বাস্তবসম্মত যে ঢাকা দিল্লির ওপর চুক্তি ভঙ্গের অভিযোগ আনতে পারবে না। এই ধারা অনুযায়ী যে কোনো রায়, বিশেষত তা যদি মৃত্যুদণ্ডের রায় হয়, তবে অভিযুক্তের উপস্থিতি ছাড়া গ্রহণযোগ্যতা পাবে না। ৬ নম্বর ধারা অনুযায়ী যদি অপরাধের ধরন হয় রাজনৈতিক, তবে প্রত্যর্পণ অস্বীকার করা যেতে পারে। তবে এই ধারার ২ নম্বর উপধারা অনুযায়ী এসব অপরাধের অভিযোগের যদি রাজনৈতিক চরিত্র থাকে, তবে তাকে অপরাধ হিসেবে নির্দেশিত নাও করা যেতে পারে। এর মধ্যে রয়েছে অপরাধমূলক উদ্দেশ্যে হত্যা, অথবা যদি অভিযুক্তের জীবনানাশের শঙ্কা থাকে, অথবা তার বাড়ি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি বা লুটপাট করা হয়। পরের দুটি শর্ত শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় ভারত চাইলে চুক্তি লঙ্ঘন না করে তাকে রেখে দিতে পারবে। যদি ভারত কোনো আইনগত চুক্তি দেখাতে না পারে, তবে ভারতকে চুক্তিভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা যেত। তবে এই দুই ধারার কারণে তা সম্ভব নাও হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মারফত জানা গেছে। মাঝমাঠ থেকে রাকিবকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটলেন শেখ মোরসালিন। এরপর ফিরতি পাস পেয়ে টোকা দিয়ে গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে ডানা মেললেন মোরসালিন। ভারতের বিপক্ষে এগিয়ে গেল বাংলাদেশ। ঘরের মাঠে ভারতকে হারাতে মুখিয়ে থাকা বাংলাদেশের শুরুটা অবশ্য ছিল ধীর লয়ে। তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল ভলি সহজে গ্লাভসে জমান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তাতেও দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে। খানিক পরে মোরসালিনের থ্রু পাস ধরার কেউ ছিল না। একটু ঢিমে তালে শুরু লড়াইয়ে দুই দলই ছিল সতর্ক। এরপর আচমকা ১২ মিনিটের ওই চোখ জুড়ানো গোলে গ্যালারিতে প্রাণীর সঞ্চার করেন শেখ মোরসালিন। এরপরের পুরোটা সময় ভারত একের পর এক আক্রমণ শানালেও বাংলাদেশের রক্ষণ ভেদ করতে পারেনি। তাই ২২ বছর পর ভারতের বিরুদ্ধে জয় নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। সতেরোই নভেম্বর সোমবার পৃথক দুটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কেরানীগঞ্জের পানগাঁও এবং চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল তুলে দেওয়া হয়েছে দুই বিদেশি কোম্পানির হাতে। সরকার এই চুক্তিকে অবশ্য প্রচার করছে জনগণকে দেয়া তাদের সবচেয়ে বড় উপহার হিসেবে। তবে দীর্ঘদিন ধরে দেশের বন্দর ও জাতীয় সম্পদ নিয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের এই বক্তব্যের সঙ্গে একমত নন। তারা মনে করছেন এই চুক্তি আসলে দেশের স্বাধিকার ও সার্বভৌমত্বকে বিপদে ফেলার ষড়যন্ত্র। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বাঙালিয়ানাকে বলছেন, গোপনে চুক্তি সম্পন্ন করার জন্যই সরকার এই চুক্তি নিয়ে তাড়াহুড়ো করেছেন। তিনি বলেন, পরিকল্পনা তারা বিদেশি এগুলা দিয়ে দেবে, সেটা আগেরই পরিকল্পনা।
এই লালদিয়া যে চর, লালদিয়ার চরটা এখানে পোর্ট করার বিষয়ে, বন্দর টার্মিনাল বিষয়ে আওয়ামী আমলে এইটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু তৎকালীন গভর্নমেন্ট স্লো আগাইছে, কারণ নিয়ম অনুযায়ী এরা কোনো স্লো তো আগায় না, এরা মানুষকে অন্যদিকে নিয়ে শেখ হাসিনার বিচারের ওইদিকে নিয়ে তারা এই কাজটা করছে আর কি। এই মার্ক্সবাদী নেতা দাবি করেন চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে। এছাড়াও অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখছে বলেও অভিযোগ তার। মানে এটা আমরা আগে বলছি যে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের যারা দেশ শাসন করছে তারা সবাই আমেরিকা সাম্রাজ্যবাদী বলি যাই বলি তাদেরই এই চলতি বাহক, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা চলছে। এটা হলো বাস্তবতা, এবং সেই বাস্তবতার নিরিখেই তারা এই ধরনের সিদ্ধান্তগুলো দ্রুত গ্রহণ করছে, মানে তারা তাড়াতাড়ি এটা তারা করছে আর কি। শেখ হাসিনার মামলার রায়ের দিন এই চুক্তি দুটো হওয়াকে সরকারের চতুরতা হিসেবে দেখেন সিপিবি সভাপতি। তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা এবং চতুরতা দেখানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাজ হলো একটা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তার বিজয় নয়, এটা অন্তর্বর্তী সরকারের কাজ। এর বেশি কোনো কাজ তাদের নাই, কিন্তু তারা সেটা মানছে না, মানে নাই আর কি। এই ব্যাপারে দেখলাম আমরা রাজনৈতিক দলগুলো, যারা ধনিক শ্রেণীর রাজনৈতিক দল, তারা কোনো স্টেটমেন্ট কোনো কিছুর মধ্যে তারা নাই। এত বড় বড় কথা বলে জামাত, এত বড় বড় কথা বলে, কিন্তু দেশের সম্পদ বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে সেই ব্যাপারে কথা নেই। এনসিপি বা যারাই আছে আর কি, বিএনপি, তারা কেউ কোনো কথা বলছে না, কারণ ওই যে সকল এক জায়গায় আর কি, এক জায়গায় একসাথে বাধা। অনির্বাচিত কোনো সরকার এই ধরনের চুক্তি করতে পারে না বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ বামপন্থী নেতা। রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে নিশ্চুপ বলেও অভিযোগ তার। চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতার এক বিশাল অংশ, প্রায় 60% বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি অংশীদারির কাঠামোর আওতায় চুক্তির শর্তাবলী গোপনীয়তার মধ্যে। আবার পড়ছি, চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতার এক বিশাল অংশ, প্রায় 60% বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি অংশীদারির কাঠামোর আওতায় চুক্তির শর্তাবলী গোপনীয়তার মধ্যে রেখেই 17 নভেম্বর সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুটি গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনার দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনালের 33 বছর মেয়াদী এবং সুইজারল্যান্ডের মেডলক এস এর সঙ্গে পানগাঁও নৌ টার্মিনালের 22 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তির প্রক্রিয়া বিশেষ করে লালদিয়া টার্মিনালের ক্ষেত্রে আন্তর্জাতিক পরামর্শক সংস্থা আইএফসি কর্তৃক 62 দিনের জন্য প্রস্তাবিত প্রক্রিয়া মাত্র 2 সপ্তাহে শেষ করায় প্রশ্ন তুলেছেন দেশের সচেতন মানুষেরা। বন্দরের বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন, চুক্তির কোনো শর্ত দেশের স্বার্থ সুরক্ষিত না করলে পরে বড় ধরনের খেসারত দিতে হতে পারে, যার উদাহরণ দক্ষিণ আফ্রিকার জিবুতিতে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে চট্টগ্রাম বন্দরে বর্তমানে চালু থাকা 4টি কন্টেইনার টার্মিনালের কার্যক্রম বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হবে। বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরি করা হবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। 18 নভেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনের কক্ষে। আবার পড়ছি, 18 নভেম্বর সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন হোস্ট অ্যান্ড FDMN Enhancement of Lives Through Infrastructure Improvement Project HELP শীর্ষক প্রকল্পের আওতায় হেল্প UN
এক, প্যাকেজের কাজ ইউএন এজেন্সি IOM এর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে 363 কোটি টাকা। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল মায়ানমার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যে স্থাপনা ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে। অনেক কিছু স্থাপনার ব্যাপারে একটা গ্র্যান্টের টাকা আছে, ওখান থেকে আমরা এটা করব। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার বক্তব্যের শুরুতে মায়ানমারের ওদেরকে রিফিউজি হিসেবে উল্লেখ করেছেন, আমরা কি তাদেরকে স্ট্যাটাস পরিবর্তন করছি? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, না, ফোর্সলি ডিসিপ্লিন। আবার পড়ছি, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, না, ফোর্সলি ডিসপ্লেসড রোহিঙ্গা, ওদেরকে তো যথাশীঘ্রই আমরা পাঠাবো, কিন্তু যে সময়টা আছে একটা মানবেতর জীবনযাপন করা তো আর কারোর কাম্য নয়। এটার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে। আজকে আমি ডিটেইলস বলতে পারবো না, আজকে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে এসেছে, স্পেসিফিক জিনিসটা ওরা নিয়ে আসবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটের ব্যালটে 4 বিষয়ে প্রশ্ন থাকছে। এ নিয়ে খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে প্রশ্ন করা হবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশের মোট ভোটারের সংখ্যা এখন 12,76,95,183 জন। কমিশনের সচিব আখতার আহমেদ প্রেস ব্রিফিংয়ে মোট ভোটারের এই সংখ্যা জানিয়ে বলেছেন, বাড়ি বাড়ি যাওয়া, উদ্বুদ্ধকরণ ও প্রচারণা ইত্যাদির প্রেক্ষাপটে ভোটার বেড়েছে। তিনি জানান, কোনো আপত্তি না থাকায় কমিশন এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আখতার আহমেদ বলেন, 3টি দলকে নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। এর মধ্যে এনসিপি ও সমাজতান্ত্রিক দল নিয়ে কোনো আপত্তি না পাওয়ায় তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর আম জনগণ পার্টির বিষয়ে আপত্তি থাকায় সেগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 920 জন। আর গত একদিনে সারা দেশে 985 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। কলকারখানার ন্যূনতম 20 জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে শ্রম আইন সংশোধন করে নতুন অধ্যাদেশের গেজেট জারি করেছে সরকার। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ 17 নভেম্বর বাংলাদেশ শ্রম অধ্যাদেশ 2025 জারি করেছে। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে কর্মরত কমপক্ষে 20 জন শ্রমিক একত্রিত হয়ে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রি করার আবেদন করতে পারবেন। কোনো কলকারখানায় শ্রমিকদের মোট সংখ্যা অনুযায়ী কতজন মিলে ট্রেড ইউনিয়ন গঠনের আবেদন করলে তা নিবন্ধন দেওয়া হবে সে বিষয়ে অধ্যাদেশে বলে দেওয়া হয়েছে।
বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষকদের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম। নিউক্লিয়ার নিউজ 40 2025। আবার পড়ছি, নিউক্লিয়ার নিউজ 40 2025 তালিকায় অন্তর্ভুক্ত হয়ে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলমের গবেষণার মূল জায়গা হল উন্নত পারমাণবিক প্রকৌশল এবং পারমাণবিক ব্যবস্থার নিরাপত্তা, দক্ষতা ও রিয়েল টাইম পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক প্রয়োগ, বিশ্বব্যাপী পারমাণবিক শিল্পে ডেটা চালিত এবং পদার্থভিত্তিক আবার পড়ছি বিশ্বব্যাপী পারমাণবিক শিল্পে ডেটা চালিত এবং পদার্থবিদ্যা ভিত্তিক মডেলিং এর সমন্বয় ঘটানোর ক্ষেত্রে তিনি অগ্রভাগে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনায় অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনায় ফিলিস্তিনি ভূখণ্ডে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে কয়েকটি দেশ এই বাহিনীতে অবদান রাখতে আগ্রহ দেখিয়েছে। বিবিসি জানিয়েছে সোমবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 13টি দেশ। এর মধ্যে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া। কোন দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়নি। রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছে তারা তাদের ভূখণ্ডে বিদেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে না। টেলিগ্রামে এক বার্তায় সংগঠনটি বলছে এই পরিকল্পনা গাজার ওপর একটি আন্তর্জাতিক অভিভাবক আবার পড়ছি টেলিগ্রামে এক বার্তায় সংগঠনটি বলছে এই পরিকল্পনা গাজার উপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে যা আমাদের জনগণ ও গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করে। আইএসএফের অন্যতম দায়িত্ব হবে ভারতের মধ্যাঞ্চলীয় কয়েকটি প্রদেশে 2 দশকেরও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের বিরুদ্ধে অন্তত 26টি সশস্ত্র হামলার নেতৃত্ব দেয়া শীর্ষ মাওবাদী কমান্ডার মাধবী হিদমা অন্ধ্রপ্রদেশ রাজ্যে এক অভিযানে নিহত হয়েছেন। শনিবার ভোরে রাজ্যটির আল্লুরি সীতারামারাজু জেলায় এক বন্দুকযুদ্ধে হিদমা নিহত হন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এদিন অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা এই 3 রাজ্যের সীমান্তের কাছে মারিডুম্মিল্লি অরণ্যে পুলিশের সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে অন্তত 6 জন বিদ্রোহীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অন্ধ্রপ্রদেশের পুলিশ মহাপরিদর্শক হরিশ কুমার গুপ্ত জানান, স্থানীয় সময় সকাল 6টা থেকে 7টার মধ্যে 2 পক্ষের মধ্যে সংঘর্ষটি শুরু হয়। 1981 সালে তৎকালীন মধ্যপ্রদেশের সুকুমায় জন্মগ্রহণ করেছিলেন হিদমা। অল্প বয়সে তিনি পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের নেতৃত্বে উঠে আসেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দল ভারতীয় কমিউনিস্ট পার্টি মাওবাদী কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হন। 18 নভেম্বর মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায় মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 71 পয়েন্ট বেড়ে 4846 পয়েন্টে অবস্থান করছে। অন্য 2 সূচকের মধ্যে সরিয়া সূচক 17 পয়েন্ট এবং ডিএসই 30 সূচক 19 পয়েন্ট বেড়ে যথাক্রমে 1017 এবং 1889 পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে 475 কোটি 53 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে 127 কোটি টাকার লেনদেন বেশি। আগের দিন ডিএসইতে
348,5,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। মঙ্গলবার ডিএসইতে 367টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যেই দাম বেড়েছে 320টি কোম্পানির, কমেছে 38টি এবং অপরিবর্তিত রয়েছে 19টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।